আসসালামু আলাইকুম। ব্যারিস্টার শাহরিয়ারকে নিয়ে আমি এর আগে স্পেসিফিক কোনো কন্টেন্ট করিনি, আলোচনা করিনি, কিন্তু এবার এসে আমার মনে হলো দু চার কথা বলা জরুরি। আমাদের মতো লোক নিশ্চিতভাবেই প্রচুর লার্নেড, প্রচুর পড়াশোনা করা এবং পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছেন, সেই জন্যই তো পড়াশোনা করেছেন। আর এমনি তো পড়াশোনা করে বোঝা যায়, কিন্তু সেই পড়াশোনাটা, এই পড়াশোনা করা মানুষগুলো আমাদের জাতিকে যখন বিভ্রান্ত করে, তখন এটা পড়াশোনা বিহীন একটা মানুষের চেয়ে অনেক বেশি রকম এফেক্ট তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সে নিজেই ভারত বিরোধী ছিল, এতে কোনো সন্দেহ নেই। সে পাকিস্তান, ইসরায়েল, আমেরিকা এই লবির মানুষ। এবং এই ডক্টর ইউনূস সম্পর্কে আমার প্রথম চোখটা খুলে দিয়েছিল আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্পষ্টবাদী মানুষ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি আজ দীর্ঘদিন ধরে, বছর গড়াবে, তিনি জেলে আছেন। একটা জটিল আইনি প্রক্রিয়ায় তাকে ইউনূস সরকার ফেলে দিয়ে গেছে। ওই আইনি প্রক্রিয়ার মার পেছে কোনোভাবেই প্রফেসর কলিমুল্লাহ জামিনের মুখ দেখছেন না। প্রফেসর কলিমুল্লাহ জেলে যাওয়ার আগে আমাকে খুব কনফিডেন্টলি নিশ্চিত করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই যে ইউনূস তার প্রথম বিয়ের সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী এক নারীকে বিয়ে করেছিলেন, এবং তখন গির্জায় গিয়ে তিনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এরপরে সে আর খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে এর কোনো রেকর্ড নেই, কিন্তু সে যে মুসলিম থেকে খ্রিস্টান হয়েছিল এর রেকর্ড নাজমুল হাসান কলিমুল্লাহ তথ্য প্রমাণ তার হাতে নিয়ে এসেছিলেন। কিন্তু এর পরপরই তিনি গ্রেফতার হয়েছেন, নিশ্চয় আর না হলে তিনি সেগুলো শো করতেন। তো সেই মানুষটা মনে প্রাণে ইসলামে কতটা উদ্বুদ্ধ এটা আমরা খুব ভালো করেই বুঝি। ভুলভাল নামাজ পড়েছেন, ঈদের নামাজে যেতে হয় প্রধান উপদেষ্টা হিসাবে, সেখানে গিয়ে সেটাকেও সে আসলে তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে। ঈদের নামাজে গিয়ে কিছু লোকজন লেলিয়ে দিয়েছে বলার জন্য, স্যার আরো 5 বছর থাকেন, স্যার আরো 10 বছর থাকেন। সেই লোকের ওই যে ভারত বিরোধিতা এবং তার মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদের ভারত বিরোধিতা, এই বিরোধিতাটা আরো শক্তিশালী হয়েছে পেছন থেকে ব্যাকআপ পেয়ে এই শাহরিয়ার সাহেবের মতন মানুষগুলো, তারা যখন এরকম কথা বলছেন। চলুন তার মুখ থেকে আমরা কিঞ্চিত শুনি। আরে ভাই, পেঁয়াজ না খেলে কি হবে? বারবার এক কথা বলে, ইন্ডিয়াতে পেঁয়াজ না আসলে কি? আর পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় না নাকি? তিনি এই কথা বলে মানে তার শেষ না, তিনি এমনও বলছেন যে বাংলাদেশে 18 কোটি মানুষ নিয়ে একদম সাই করে তিনি কলকাতা দখল করে ফেলবেন। তারপরে আমাদের সামরিক শক্তি নিয়ে তিনি বিশ্লেষণ তার মতে দাঁড় করাচ্ছেন যে ভারতের যেহেতু চায়নার সাথে প্রবলেম, নেপালের সাথে প্রবলেম, তারপরে পাকিস্তানের সাথে প্রবলেম, মিয়ানমারের সাথে বা বাংলাদেশের মধ্যে, তো সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হইলে ভারত সমস্ত শক্তি, সমস্ত সৈন্য বাংলাদেশে পাঠাতে পারবে না। এই লোকের ঘিলুতেই ধরে না যে একটা চরম পরাক্রমশালী একটা পরাশক্তির সাথে যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে বাংলাদেশকে। এতে করে এই সামরিক শক্তি বিশ্লেষণ যারা করেন তারা জানেন স্ট্র্যাটেজিক্যালি কোন জায়গাটায় বাংলাদেশ ভারত কখনো সামরিক পর্যায়ে টক্কর হওয়ার মতো নয়। এই ভুলটা আমাদের সামরিক বিশেষজ্ঞরাও করেন না, কারণ বাস্তবতা, ভৌগোলিক বাস্তবতা এগুলো মেনে নিতে হয়। আর যাবেই কেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধে যাওয়াটা তো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার সময়। এদেশে দুর্ভিক্ষ সবসময় করা নারে, এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো এই লোকগুলো যখন ভারতকে এইভাবে ইরিটেট করে, এই যে দেখুন, আরো শুনুন। দেশের জন্য আমরা সবাই দরকার হলে একটা ক্ষুদিরাম হবো, সমস্যা কি রে ভাই? আমার তো 18 কোটি লোক আছে। প্রতিবেশী একটা শক্তিশালী দেশকে, যার অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, যার পেঁয়াজ না হলে চলে না, এখন মানে কথার প্রয়োজনে, কথা বিক্রির প্রয়োজনে পেঁয়াজ খাওয়া বাঙালি বন্ধ করে দাও। আচ্ছা, এটা একটা আজগবি তত্ত্ব না? হ্যাঁ, সাধু সন্ন্যাসীরা পেঁয়াজ খান না, বাংলাদেশের সব মানুষ সাধু সন্ন্যাসী হয়ে যাবে? মানে একটা শত শত হাজার বছরের একটা ট্রেন্ড আমাদের, সেগুলো বন্ধ করে দিয়ে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিতে হবে? আমি জানি না কোন আজগবি তত্ত্ব নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি, তার কি মানে রেডিমেড জামাত ইসলাম ক্ষমতায় বসে গেলেই তারা সন্তুষ্ট, যে আর কিছু নেই, জামাত ক্ষমতায় বসছে, এখন আর দেখবেন যে ভারত পেঁয়াজ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এর বাইরে কি আর কোনো উদ্দেশ্য তাদের আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।